ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল দেশ, 6 মাসের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের। মাগুরায় ধর্ষকদের পক্ষে দাঁড়াননি আইনজীবীরা, 15 দিনে তদন্ত শেষ করতে হবে বললেন আইন উপদেষ্টা। রাজধানীতে পুলিশের অক্সিলারি ফোর্স নিয়োগের সিদ্ধান্ত, যথাযথ নিয়ন্ত্রণে সুফল পাওয়ার আশা। সংস্কার নিয়ে ঐকমত্যে কমিশনের প্রশ্নোত্তর পদ্ধতি সময়োপযোগী নয়, নির্বাচন দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা। ফ্যাসিস্ট পতনের পর জনপ্রশাসনে ব্যাপক রদবদল, নিরপরাধ কেউ আসছে না শাস্তির আওতায়। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে। সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। সংবাদ আরও থাকছে। নারীদের রাজনীতির ক্ষেত্রেও পরিবারতন্ত্রের প্রভাব, গোলটেবিলে বিশিষ্টজনেরা। মাগুরা সহ দেশজুড়ে ধর্ষণের ঘটনায় বিক্ষোভে উত্তাল রাজধানী। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী কর্মসূচি থেকে। এছাড়া দিনভর প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ হয়েছে। এ সময় ধর্ষণ, নারী ও শিশুর উপর সহিংসতা বেড়ে যাওয়ায় উদ্বেগ জানিয়ে দ্রুত বিচারের দাবি জানানো হয়। রিপোর্ট করছেন দীপু শিকদার। সারা দেশে লাগাতার ধর্ষণের ঘটনায় গভীর রাতে বিক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এরপর রোববার দিনভর প্রতিবাদ মুখর ক্যাম্পাস। একের পর এক ধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন শিক্ষক আর শিক্ষার্থীরা। আমরা চাই এ ধরনের ঘটনা দৃষ্টান্তমূলক বিচার, যত দ্রুত সম্ভব এ ধরনের ধর্ষককে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। আমাদের ক্যাম্পাসের মধ্যে এসে ক্যাম্পাসের কর্মচারীরা বা যাই হোক বহিরাগত মানুষরা আমাদের সহপাঠীদেরকে নিপীড়ন করছে। প্রতিটি ধর্ষণের ঘটনায় সুষ্ঠু তদন্ত, সঙ্গে দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের বিচার নিশ্চিত করার দাবি উঠে প্রতিবাদী কর্মসূচি থেকে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে হেনস্থার প্রতিবাদেও এদিন কার্জন হলের সামনে বিক্ষোভ হয়। দৃশ্যমান কার্যক্রম না নেয় সেক্ষেত্রে আমরা এটিকে তাদের একটি অদূরদর্শিতা এবং অমনোযোগিতার একটা আহ্বান আমরা মনে করব। ঢাকা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা বিক্ষোভ করেন রাজু ভাস্কর্যের সামনে। কেন্দ্রীয় শহীদ মিনারেও ছিল ধর্ষকদের বিচারের দাবিতে কর্মসূচি। আমি একজন মা হিসেবে ঘর থেকে বের হওয়ার পর আমি নিজেও খুব আতঙ্কে থাকি। শিশু থেকে শুরু করে বয়স্ক মহিলা কেউই কিন্তু আমাদের দেশে এখন সেফ নাই। গ্রাম্য সালিশের মাধ্যমে এগুলো মিটিয়ে ফেলা হচ্ছে, কোনো ধর্ষকের বিচার হচ্ছে না। যদি শাস্তি হয় তাহলে আসলে যারা ধর্ষক তাদের মধ্যেও বিন্দুমাত্র হলেও হয়তো ভয় কাজ করবে। বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা বা আইন উপদেষ্টা ওনাদের কারোরই কোনো ভ্রুক্ষেপ আছে বলে কোনোভাবেই মনে হয় না। আমরা জনসম্মুখে ধর্ষকের ফাঁসির দাবি চাই এবং ফাঁসি কার্যকর বাস্তবায়ন দেখতে চাই। এছাড়া সাউথ ইস্ট সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও নিজেদের ক্যাম্পাসে ধর্ষণ বিরোধী প্রতিবাদী কর্মসূচি পালন করেন। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে মাগুরায় শিশুর উপর পাশবিক নির্যাতন সহ বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। নারীর ওপর সহিংসতা ও ধর্ষণের কঠোর বিচার দাবিতে বিক্ষোভ করেন নানা শ্রেণী পেশার মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে তীব্র প্রতিবাদ। দ্রুতই সহিংসতা রোধে সরকারকে পদক্ষেপ নেয়ার আহ্বান তাদের। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শিশুর প্রতি নিপীড়নের বিরুদ্ধে দেশ জুড়ে বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। ধর্ষণের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মিছিল ও সমাবেশ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। ধর্ষকরা এত প্রশ্রয় কেন পাচ্ছে, কিভাবে পাচ্ছে, রাষ্ট্র কেন এখনো চুপ আছে? পশুবৃত্তি যে বারবার ফলাও হচ্ছে, এই ব্যাপারগুলো যেন পরবর্তীতে না হয়। নারীর প্রতি বা প্রান্তিক মানুষজনের প্রতি তারা যা করবে তারা এটা করে পার পেয়ে যেতে পারবে, এই ধরনের একটা বিশ্বাস কি তাদেরকে তৈরি করার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে
কিনা। ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ধর্ষণের বিচার না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দেয়া হয়। আমাদের দেশে যে পরপর ধর্ষণের ঘটনা ঘটছে সেই ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি যেন প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ময়মনসিংহে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ ও বিচার দাবিতে মানববন্ধন করে নারী সমাজ। বক্তারা দ্রুত সহিংসতা রোধে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এদিকে ধর্ষকের কঠোর বিচার দাবিতে বিক্ষোভ ও সমাবেশ হয়েছে সিলেটে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। একই সময় নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনেও বিক্ষোভ হয়। বিক্ষোভ কর্মসূচি করে চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। নেত্রকোনায় ধর্ষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়। সারা দেশে ছিনতাই ও ধর্ষণের বিরুদ্ধে ফরিদপুরে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়। রংপুরেও নারীর প্রতি সহিংসতা রোধে বিক্ষোভ মিছিল করা হয়। গাজীপুরের শ্রীপুর সহ সারা দেশে ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে স্কুলের শিক্ষার্থীরা। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। মাগুরায় শিশু ধর্ষণ মামলার বিচারে কোনো বাধা ছাড়া 180 দিনের মধ্যে শেষ করার নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। এছাড়াও 24 ঘন্টার মধ্যে ধর্ষণের শিকার শিশুটির সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। একই সঙ্গে শিশুটি ও তার বড় বোনের সুরক্ষা দিতে সমাজসেবা অধিদপ্তরকে নির্দেশ দেন হাইকোর্ট। শাকের আরজুর রিপোর্ট। রোববার সকালে বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির বিভিন্ন মাধ্যমে আসা ছবি ও নাম তুলে ধরেন আইনজীবী ব্যারিস্টার মাহসিব হোসাইন। শিশুটির স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আর্জি জানান তিনি। পরে ধর্ষণের শিকার শিশুটির সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণের নির্দেশ দেন হাইকোর্ট। টিআরসি আর ল এনফোর্সমেন্ট এজেন্সির উপরে ডাইরেকশন দেওয়া আছে যাতে করে এটাকে রিমুভ করে দেওয়া হয়। এটা যদি না করা হয়, তারা যদি ব্যর্থ হন, সেই ক্ষেত্রে এই দুই গভর্নমেন্ট বডি তো পানিশেবল হবেই। এছাড়া যারা যারা এখানে পাবলিশ করেছেন তার ডিটেলসগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে যেন আইডেন্টিফাই করে তাদের এগেনস্টে যেন আমাদের ধারাবাহিক লর আন্ডারে যেন তাদের এগেনস্টে পানিশমেন্ট নেওয়া হয়, সেটা একটা ডাইরেকশন দেওয়া আছে। 180 দিনের মধ্যে যেন বিচারটা শেষ করা হয়। শিশুটি ও তার বড় বোনকে সামাজিক নিরাপত্তা ও স্বাস্থ্যগত সুরক্ষা দেওয়ারও নির্দেশ দেন উচ্চ আদালত। দুইজন আপনার অফিসার নিয়োগ করে দেওয়া যাতে করে হচ্ছে কি তারা যেন বাচ্চাটা যেহেতু হচ্ছে তাদের রেসিডেন্সটা মাগুরাতে, বাট এই মুহূর্তে তারা আছে ঢাকাতে, তার জন্য দুইজন ওয়েলফেয়ার অফিসার ঢাকা এবং মাগুরা উভয় তারা হচ্ছে কি ইমিডিয়েটলি বাচ্চাটাকে লুক আফটার করা শুরু করবে। এদিকে মাগুরার শিশু ধর্ষণের ঘটনায় বিনা খরচে পরিবারকে আইনি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এ সময় আদালত বলেন, ধর্ষণের শিকার শিশুটির ছবি নির্ধারিত সময়ের মধ্যে না সরালে নতুন আদেশ দেয়া হবে। জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে গঠন করা হয়েছে। তারা গ্রেফতারকৃত যারা আসামি আছেন এবং এই আসামিদের বিচারের জন্য তথা এই ভিকটিমের মা যে মামলা দায়ের করেছেন সেই মামলা পরিচালনা করার জন্য এই আইনজীবী প্যানেল বিএনপির পক্ষ থেকে কাজ করবেন। সেই খরচটাও জনাব তারেক রহমান সাহেব ব্যক্তিগতভাবে বহন করবেন। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। মাগুরায় 8 বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় আসামিদের 7 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। দুপুরে মাগুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করা হয়। এদিকে আইনজীবীদের সিদ্ধান্ত, ধর্ষকদের পক্ষে আদালতে দাঁড়াবেন না তারা। প্রতিনিধি মাসুম মিল্লার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় কারাগারে থাকা 4 আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই আবেদন করা হয়। মাগুরার শিশু ধর্ষণ ঘটনার আসামিদেরকে আমরা গ্রেফতারপূর্বক চালান দিয়েছি। এখন এই আসামিদেরকে আমরা রিমান্ডে এনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করব এবং আরও কোনো তথ্য থাকলে সেটা খুঁজে বের করব। ধর্ষণের ঘটনায় নিজেদের শক্ত অবস্থানের কথা জানিয়েছে মাগুরার আইনজীবীরা। বলেছেন, আদালতে মামলা চলাকালে তারা ওই ধর্ষকের পক্ষে কেউ দাঁড়াবেন না। ধর্ষকদের পক্ষে যাতে কোনো আইনজীবী না দাঁড়ায় সে কারণে আমরা ইতিমধ্যে মাগুরা বার
ইতিমধ্যে ঘোষণা দিয়েছি যে সাধারণ সম্পাদক হিসেবে এই ধর্ষকদের পক্ষে মাগুরা জেলা আইনজীবী সমিতির কোনো সদস্য আইনি সহায়তা প্রদান করতে পারবে না। এদিকে ধর্ষিত শিশুর আসামিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল শেষে সকালে আদালত চত্বরে অবস্থান নেয় শিক্ষার্থীরা। পরে পুলিশ ও সেনা কর্মকর্তাদের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করে তারা। কিন্তু আমাদেরকে বিচারটা দ্রুত করতে দিতে হবে। বেলা 2:30টার পর শিক্ষার্থীরা শহরের ভায়ানা মোড়ে অবস্থান নিয়ে আবারও বিক্ষোভ করে। এ সময় আসামিদের মৃত্যুদণ্ডের দাবিতে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। আমরা মাগুরাবাসী আজকে লজ্জিত। ফিরোজ হোসেন, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে ঢাকার কেরানীগঞ্জ, নরসিংদী, ঠাকুরগাঁও ও শেরপুরে ধর্ষণের ঘটনায় 5 জনকে গ্রেফতার করা হয়েছে। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে 4 মাসের অন্তঃসত্ত্বা নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে 2 জনকে গ্রেফতার করে পুলিশ। তারা হলো আশরাফুল ইসলাম সিয়াম ও জিৎ সরকার। নরসিংদীর পাঁচদোনায় গর্ভবতী নারীকে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় পুলিশ ইকবাল হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে। শেরপুরের নকলায় 6 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ চান মিয়া এবং ঠাকুরগাঁওয়ে 5ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় স্বীকার করে জনগণের কাছে ক্ষমা চেয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সচিবালয়ে 3 উপদেষ্টার সংবাদ সম্মেলনে তিনি বলেন, এখন থেকে সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও কঠোর হবে। নারীর প্রতি সহিংসতা রোধে ধর্ষণের ঘটনা 15 দিনের মধ্যে তদন্ত শেষ করতে সরকার নতুন আইন পাশ করতে যাচ্ছে বলেও জানান আসিফ নজরুল। এদিকে সকালে ঢাকা সিএমএইচে মাগুরায় ধর্ষণের শিকার শিশুকে দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। মফিউর রহমানের রিপোর্ট। সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে এই সংবাদ সম্মেলন। আইন মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, হিজবুত তাহরির সহ সব ধরনের জঙ্গিবাদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। নারী ও শিশু নির্যাতন রোধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাগুলির সঙ্গে জড়িত অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে এবং কঠোর শাস্তির আওতায় আনা হবে। নারীরা নির্ভয়ে নির্বিঘ্নে ঘরে বাইরে দায়িত্ব পালন করবে। এতে যারা তাদের বাধা দিতে আসবে, সহিংসতা করতে আসবে, তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। এ ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। ধর্ষণ আইন উপদেষ্টা বলেন, ধর্ষণ মামলার বিচারকাল 180 দিন থেকে কমিয়ে 90 দিন এবং তদন্তকাল 30 দিন থেকে কমিয়ে 15 দিন করার জন্য নতুন একটি আইন প্রণয়ন করা হবে। নির্ধারিত 90 দিনের মধ্যে বিচার শেষ না হলেও আসামি জামিন পাবে না। এছাড়া শিশু আসিয়ার ধর্ষণের বিচার দ্রুত শেষ করার আশ্বাস দেন তিনি। এই ডিএনএ ফরেন্সিক রিপোর্ট করার সুযোগ সুবিধা অত্যন্ত অপ্রতুল। এই জন্য ধর্ষণের মামলার বিচার অনেক দেরি হয়ে যেত। তো আমরা স্টেক হোল্ডারের সাথে আলাপ করে একটা সংশোধনী আনবো যে উপযুক্ত ক্ষেত্রে বিচারক যদি মনে করে শুধুমাত্র মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতেই এই মামলার বিচার কার্য এবং তদন্ত কার্য চালানো সম্ভব, তাহলে সেরকম ব্যবস্থা উনি নিতে পারবে। ধর্ষণের মামলা যদি 90 দিনের মধ্যে বিচার সম্পন্ন নাও হয়, এই অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না। গেল 7 মাসে সরকারের নানা রকম ব্যর্থতার জন্য জনগণের কাছে ক্ষমা চান তিনি। আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আমাদের অনেক ব্যর্থতা আছে, কিন্তু আমরা উত্তরোত্তর চেষ্টা করি এবং আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আরও কঠোর হব, আরও সজাগ হব, আরও কোঅর্ডিনেটেড ওয়েতে আমরা কাজ করব। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানান, ভুল তথ্য প্রচার মনিটর করার জন্য বিশেষ ব্যবস্থা নেবে তথ্য মন্ত্রণালয়। মব জাস্টিস পরিস্থিতি তৈরি হলে অথবা কোনো ধরনের থানা ঘেরাও থেকে শুরু করে যে কোনো ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি হলে এবার থেকে আমরা খুব কঠোর ভূমিকা রাখবো এবং ওখানেই গ্রেপ্তার থেকে শুরু করে ওখানেই আমরা যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সব স্টেক হোল্ডারদেরকে বলে দিয়েছি। গত 7-8 মাসে যে যেখানে ঝামেলা করছে, যে যেখানে মব জাস্টিস করছে, সবই আমরা গোয়েন্দা সংস্থা অ্যাক্টিভ আছে। এদিকে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি চিকিৎসার খোঁজখবর নেন ও সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। সে সময় দোষীদের শাস্তি নিশ্চিতের আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। সমাজে নৈতিক শিক্ষা নেই বলেই মাগুরায় নিজ আত্মীয়ের বাড়িতে শিশুটি ধর্ষণের শিকার হয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে শিক্ষক প্রতিনিধি সম্মেলনে জামায়াত আমির এ মন্তব্য করেন। এই সমাজে অনেক পাশবিক, হৃদয় বিদারক অনেক দৃশ্য দেখতে হয়, শুনতে হয়। মাগুরায় 8 বছরের একটা শিশুর সাথে
তার আপনজনেরা যে আচরণ করেছে, বিশ্বাসে ছুরিকাঘাত করে, এটা গোটা মানবতার প্রতি তারা ছুরিকাঘাত করেছে। পরিবারের সন্তান ছাড়া নারীদের রাজনীতিতে আসতে গেলে নানামুখী বাধার মুখে পড়তে হয়, এমনকি প্রয়োজন হয় বড় ভাইদের। রাজনীতিতে নারীর অবস্থা নিয়ে গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন বিশিষ্টজনেরা। নাহিদ সিরাজি নিম্মির প্রতিবেদন। রাজধানীর একটি হোটেলে ঢাকায় নরওয়ে দূতাবাস ও দৈনিক ঢাকা ট্রিবিউনের যৌথ আয়োজনে গণ অভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে নারীর অবস্থান নিয়ে এই গোলটেবিল বৈঠক। বৈঠকে সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর রনক জাহান খোলামেলা কথা বলেন নারীদের রাজনীতিতে আসা প্রসঙ্গে। violence, about sexual harassment, then how do we go, I think this needs to be challenged. দেশে দীর্ঘদিন সরকার প্রধান ও বিরোধী দলীয় প্রধানের আসনে নারীরা বসলেও এখনও নারী অধিকার উপেক্ষিত, এমন মন্তব্য করেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। আমরা তো বেশিরভাগ সময়ে কিন্তু নারী নেত্রী দিয়েই তো শাসিত হয়েছি, কিন্তু দেখা যায় যে সেখানে তো আর পরিবর্তন হয়নি। জাতীয় নির্বাচনে নারীদের সরাসরি অংশগ্রহণ নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। We as women, we should also collectively promote women participation in politics in general. আর সরাসরি আসনে নির্বাচন করতে গেলে নারীদের নানামুখী প্রতিবন্ধকতার মুখে পড়তে হয় বলে এ সময় মন্তব্য করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। Your male counterpart will think and will say, "Appa, you will go for reserve seat. Don't worry. Let me fight for this. Let me fight from this constituency." এছাড়া বৈঠকে সংসদ নির্বাচনে নারীদের প্রতিদ্বন্দ্বিতার আসন বাড়ানোর প্রস্তাবনা তুলে ধরেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। আমরা আমাদের দলের দিক থেকে প্রস্তাব করছি at least 50 ডিরেক্ট ইলেকশন। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর বিভিন্ন শপিং মল সহ আবাসিক এলাকার নিরাপত্তায় পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর বাইরে বেসরকারি কর্মীদের অক্সিলারি ফোর্স হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডিএমপি। সাবেক পুলিশ কর্মকর্তারা বলছেন, রাজনৈতিক পক্ষপাতিত্ব না থাকলে এবং তাদের যথাযথ নিয়ন্ত্রণ করা গেলে এই ফোর্স গঠনের উদ্দেশ্য সফল হবে। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। সম্প্রতি রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ঘটছে ছিনতাই, ডাকাতি, ধর্ষণ ও হত্যাসহ নানা অপরাধ। হামলা হয়েছে পুলিশের উপরেও। কেড়ে নেওয়া হয় মোবাইল, মানিব্যাগ সহ ওয়াকিটকি। পরিস্থিতি ক্রমেই অবনতি হওয়ায় পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর বাইরে বেসরকারি কর্মীদের অক্সিলারি ফোর্স হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডিএমপি। হি ইজ রিগার্ডেড অ্যাজ পুলিশ অফিসার, এবং পুলিশ অফিসার যে দায়িত্ব পালন করে ওই ব্যক্তি অফিসার একই দায়িত্ব পালন করবে। উনি যে কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করার সক্ষমতা বা ক্ষমতা প্রাপ্ত হয়েছে। ডিএমপির পক্ষ থেকে সহযোগী পুলিশ নিয়োগের এই সিদ্ধান্তকে পুরোপুরি ইতিবাচক হিসেবেই দেখছেন সাবেক এই পুলিশ কর্মকর্তা। অপরাধীরা সেই সুযোগটা নিচ্ছে, তো এটা মোকাবেলা করার জন্য আমি মনে করি যে অক্সিলারি ফোর্স দেওয়ার যে বিধান আছে সেটা এক্সপেরিমেন্ট করে দেখা যেতে পারে। পুলিশের উদ্যোগকে আমি স্বাগত জানাই। আশা করা যে একটা ভালো ফলাফল হয়তো আসবে। তারা যেহেতু সার্বক্ষণিকভাবে ডিউটি করে, সিকিউরিটি গার্ডসরা, তাদের কাছে নানান ধরনের তথ্য থাকতে পারে যেটা পুলিশ অফিসারকে দিয়ে সেই লক্ষ্যে কাজ করা যেতে পারে। নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক পক্ষপাতিত্ব থাকলে প্রশ্ন উঠবে বলে মনে করেন পুলিশের সাবেক মহাপরিদর্শক মোহাম্মদ নুরুল হুদা। যারা নিয়োগকারী কর্তৃপক্ষ, তাদের কাজ তো রাজনৈতিক বিবেচনায় নিয়োগ না দেওয়া। যে লোকটি কাজের জন্য ফিট, এবং তারা তো বলছে যে প্রাইভেট সিকিউরিটি অর্গানাইজেশন যেগুলো আছে সেখান থেকেই নেবে, এবং সেটা একটা সঠিক সিদ্ধান্ত। এর আগে 2023 সালে বাংলাদেশ আনসার বাহিনীকে আটকের ক্ষমতা দেওয়া হলেও সম্প্রতি আইন শৃঙ্খলা রক্ষায় এমন সহযোগী নিয়োগ দেওয়ার নজির এই প্রথম। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনের প্রশ্নোত্তর পদ্ধতি সময়োপযোগী নয়। এই প্রক্রিয়া নির্বাচনকে আরও দীর্ঘায়িত করবে বলে আশঙ্কা করছেন রাজনীতিবিদরা। হ্যাঁ বা না উত্তর দিয়ে এসব প্রশ্নে ঐকমত্যে আসা যাবে না উল্লেখ করে তারা বলছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য এই মুহূর্তে জরুরি রাজনৈতিক সংলাপ। নির্বাচন দিতে দেরি হলে সংঘাতপূর্ণ পরিস্থিতির ঝুঁকি আরও বাড়বে বলে মনে করছেন তারা। শিউলি শবনমের রিপোর্ট। এটা যে কয়েকশো পাতা, সেইটা পড়ে প্রতিটি বিষয় আমাদের এগুলো দিতে গেলে তো অসংখ্য সময় লাগে।
সংস্কারের বিষয়ে 13 মার্চের মধ্যে মতামত জানতে চেয়ে 6 মার্চ রাজনৈতিক দলগুলোর কাছে স্প্রেডশিট পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন, যেখানে এমসিকিউ আকারে কয়েকশো প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে দলগুলোকে। একমত এবং আংশিকভাবে একমত হলে টিকচিহ্নের ঘর রাখা হয়েছে, আর ভিন্ন মত হলে মন্তব্যের জায়গা রাখা হয়েছে। সিপিবির সাধারণ সম্পাদক বলছেন, এসব শীটে সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার বিষয়ক সুনির্দিষ্ট কোনো প্রশ্ন নাই। এসব প্রশ্নপত্রের মধ্যে নতুন এক ধরনের মাইন্ডসেট তৈরির চেষ্টা করা হয়েছে বলেও মন্তব্য তার। টিকচিহ্ন দেওয়ার মধ্য দিয়েই আপনাকে কিন্তু প্রভোগ করছে যে তুমি এটা বাস্তবায়ন চাও গণপরিষদের মাধ্যমে নমক পরিষদে, কিন্তু যেটা এখানকার আলোচ্যসূচি না আমি কেন সেটাকে অংশগ্রহণ করব বা কেন তিনি এটা করছেন। এই প্রক্রিয়ার মাধ্যমে সরকার নির্বাচন নিয়ে সময় ক্ষেপণ করতে চায় বলে প্রশ্ন তুলছেন কেউ কেউ। গোটা নির্বাচনী প্রক্রিয়া একটু দীর্ঘায়িত হয় কিনা, সরকার তার ক্ষমতাকে পরোক্ষভাবে প্রলম্বিত করতে চান কিনা, এইসব প্রশ্ন নানা দিক থেকে ইতিমধ্যে উত্থাপিত হয়েছে। যে এইসব প্রশ্ন করে আবার প্রশ্নের উত্তর নেবে, আবার ঐক্য কমিশনের মিটিং হবে, তারপর কোনটা গ্রহণ করবে, হা না ভোট হবে, এই বিষয়গুলোর মধ্যে একটা টানা হেঁচড়া শুরু হবে। দ্রুত নির্বাচন না দিলে আইন শৃঙ্খলার আরও অবনতির আশঙ্কা করছেন এই বিএনপি নেতা। নির্বাচন দিতে হবে সরকারকে, এই কারণে দিতে হবে জনপ্রতিনিধি ছাড়া একটা অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না। এখন যদি 111 মঈন ফখরুদ্দিন মতো কোনো দুশ্চিন্তা ষড়যন্ত্র কারোর থেকে থাকে, একটা মানে অস্থিরতা তৈরি করে নির্বাচনকে দেরি করার একটা প্রবঞ্চনা আছে কিনা সে বিষয়েও সরকার খতিয়ে দেখবে। প্রশ্নপত্র পাঠানোর পরিবর্তে দ্রুত সংলাপ আয়োজন গুরুত্বপূর্ণ বলছেন রাজনীতিবিদরা। যত দিন যাচ্ছে এক ধরনের গণ অনাস্থা তৈরি হচ্ছে সরকারের প্রতি। প্রশ্ন যেগুলো আছে সেগুলো অনেক বড় রাজনৈতিক প্রশ্ন, এগুলো শুধুমাত্র হা না, আংশিক হা আংশিক না, এর মধ্যে উত্তরের মধ্য দিয়ে এই সমস্যার সমাধান করা যাবে বলে আমার কাছে মনে হয় না। এই যে কার্যক্রমগুলো তাতে আমার কাছে মনে হচ্ছে নির্বাচনকে এক ধরনের অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। 13 মার্চের মধ্যে এত কম সময়ে এসব প্রশ্নোত্তর কমিশনের কাছে পাঠানো সম্ভব নয় বলছেন রাজনৈতিক দলের নেতারা। মতামত দেওয়ার বিষয়ে পরে সিদ্ধান্ত নেব। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। জুলাই আগস্টের রক্তিম বিপ্লবে স্বৈরাচার হাসিনা পালিয়ে গেলে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। ফ্যাসিস্ট সরকারের সাজানো প্রশাসনে শুরু হয় রদবদল। এর মধ্যে উচ্চপদস্থ 110 জন সহ বিপুল সংখ্যক কর্মকর্তাকে করা হয় ওএসডি, অনেককে পাঠানো হয় বাধ্যতামূলক অবসরে, আর ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে ফিরিয়ে আনা হয় 750-রও বেশি কর্মকর্তাকে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলছেন, এই পরিবর্তনের ভালো প্রভাব পড়বে প্রশাসনে, তবে নিরপরাধ কেউ আসছে না শাস্তির আওতায়। মফিউর রহমানের রিপোর্ট। স্বৈরাচার হাসিনার নেতৃত্বে প্রায় 16 বছর দেশ শাসন করেছে পতিত আওয়ামী লীগ সরকার। এই দীর্ঘ সময় তারা প্রশাসন সাজিয়েছিল নিজেদের মতো করে, নিয়োগ দেয় বিপুল সংখ্যক জনবল, একই সাথে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় অনেককেই, করা হয়েছিল ওএসডি। আমরা আমাদের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য অভিযোগ আছে, আওয়ামী শাসনামলে প্রশাসনের সর্বস্তরে নিয়োগের ক্ষেত্রে দলীয় নেতাকর্মীদেরই প্রাধান্য দেওয়া হয়। রক্তঝরা বিপ্লবে হাসিনা পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েই শুরু করে জনপ্রশাসনে রদবদল। দলীয়ভাবে নিয়োগপ্রাপ্ত এমন অভিযোগের ভিত্তিতে ওএসডি করা সহ অনেকেই পাঠানো হয় বাধ্যতামূলক অবসরে। 5ই আগস্টের পর 3 ধাপে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় 14 জন সিনিয়র সচিব ও সচিবকে। একই পদে 2 ধাপে ওএসডি করা হয় 23 জনকে। গ্রেড 1 থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় 1 জনকে, আর ওএসডি করা হয় 2 জনকে। এছাড়াও ওএসডি করা হয় 51 জন অতিরিক্ত সচিবকে, আর এই পদে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় 19 জনকে। এছাড়া অধস্থ নানা পদে আসে রদবদল, শাস্তির খড়গ। এই বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, বিপ্লব পরবর্তীকালে প্রশাসনের এই পরিবর্তন ভালো প্রভাব নিয়ে আসবে, তবে এক্ষেত্রে নিরপরাধ কেউ যেন শাস্তির আওতায় না আসেন সেটিও দেখা হবে। কিছু ওএসডি হয়েছে, কিছু বাধ্যতামূলক চাকরি গেছে, আবার প্রমোশনও হয়েছে অনেকের। এটা একটা হলো অনগোয়িং প্রসেস। আমরা যেটা চাচ্ছি চেঞ্জ হোক, পজিটিভিটি আসুক। 4 জন মাননীয় উপদেষ্টার সমন্বয়ে একটা প্রশাসন সংক্রান্ত কমিটি করা হয়েছে, এখন এই কাজগুলো ওখানে হয়, আমরা জারি করি। ফ্যাসিস্ট
সরকারের সময় ওএসডি ও বাধ্যতামূলক অবসরে পাঠানোর মধ্যে ভূতাপেক্ষ পদোন্নতির জন্য 1540টি আবেদন জমা পড়ে। এর মধ্যে বঞ্চনা নিরসন কমিটির আবেদন বিবেচনা করে 764 জনকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়। এই রদবদলের বিষয়ে প্রশাসন বিশেষজ্ঞ বলছেন, একসাথে অধিক সংখ্যক কর্মকর্তাকে ওএসডি বা বাধ্যতামূলক অবসরে পাঠানো ঠিক নয়। যাদেরকে আপনার অবসরে দেওয়া হচ্ছে এরা কিন্তু আবার ভবিষ্যতে ফিরেও আসতে পারে। যেমন বিগত সরকারের আমলে দেওয়া হয়েছে অবসরে, এখন তো তারা সরকারের বিভিন্ন পর্যায়ে উচ্চতর পদগুলিতে আছেন। প্রশাসনে এ ধরনের যে কোনো পদক্ষেপ নেয়ার আগে যাচাই বাছাই করা প্রয়োজন বলেও মনে করেন এই বিশেষজ্ঞ। আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার পরে বিভাগীয় মামলা নিয়ে যদি তাদেরকে দোষী পাওয়া যায়, তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করে দেন। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে। সামিটের 191টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করার আদেশ, নাবিল গ্রুপের 39টি জমির দলিল জব্দ। আবার সন্ধ্যার 21 সংবাদে। কুয়েতের ব্যবসায়ীদের বাংলাদেশের ইপিজেডগুলোতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার দেশটির নবনিযুক্ত রাষ্ট্রদূত আলী তুনায়েন আব্দুল ওয়াহাব হামাদা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করতে এলে এ আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এ সময় বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা নিয়ে কথা বলেন তারা। এর জন্য কুয়েত থেকে তেল আমদানি বাড়ানোর পাশাপাশি বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতেও দেশটির ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। কুয়েতে প্রবাসী বাংলাদেশি, বিশেষ করে নারী কর্মীদের কর্মপরিবেশ উন্নয়নেরও আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে থাকা সশস্ত্র বাহিনীর 8 সংস্থা, প্রতিষ্ঠান ও স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। রোববার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নাম পরিবর্তনের কথা জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী চট্টগ্রামের বানৌজা বঙ্গবন্ধুর নাম পরিবর্তন করে বানৌজা খালিদ বিন ওয়ালিদ, ঢাকার খিলক্ষেতের বানৌজা শেখ মুজিবের নাম পরিবর্তন করে বানৌজা ঢাকা, কক্সবাজার পেকুয়ার বানৌজা শেখ হাসিনাকে বানৌজা পেকুয়া, কুর্মিটোলার বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুকে বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ.কে. খন্দকার, কুর্মিটোলার বঙ্গবন্ধু অ্যারোনটিক্যাল সেন্টারকে বাংলাদেশ অ্যারোনটিক্যাল সেন্টার, যশোরের বিএএফএ বঙ্গবন্ধু কমপ্লেক্সকে বিএএফএ কমপ্লেক্স, ঢাকার মিরপুরের শেখ হাসিনা কমপ্লেক্সকে ডিএসসিএসসি কমপ্লেক্স এবং গণভবনের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের নাম পরিবর্তন করে প্রতিরক্ষা জাদুঘর রাখা হয়েছে। এছাড়াও সেনাবাহিনীর আওতাধীন 16টি সংস্থা, প্রতিষ্ঠান ও স্থাপনার নাম পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। বাংলাদেশে সরকার বদলালে নয়াদিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কের পরিবর্তন আসতে পারে বলে মন্তব্য করেছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। নয়াদিল্লিতে ইন্ডিয়া টুডে কনক্লেভে এক ইন্টারঅ্যাক্টিভ অধিবেশনে দ্বিবেদী আরও বলেন, বাংলাদেশ ও ভারতের সামরিক বাহিনীর মধ্যে সম্পর্ক খুবই শক্তিশালী এবং উভয় দেশের সামরিক বাহিনী নিয়মিতভাবেই যোগাযোগ রাখছে। বাংলাদেশের ভূমিকা সম্পর্কে এখনই সিদ্ধান্ত নেওয়া তাড়াতাড়ি হতে পারে মন্তব্য করে ভারতীয় সেনাপ্রধান বলেন, কূটনৈতিকভাবে পরিস্থিতি মোকাবেলা করাই এখন মুখ্য বিষয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক নতুন দলগুলোকে নিবন্ধন নিতে আবেদন আহ্বানে কাল গণবিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন। আগামী 20 এপ্রিল পর্যন্ত নিবন্ধন পেতে ইচ্ছুক দলগুলোকে আবেদন করতে পারবে। এরপর যাচাই বাছাই শেষে শর্ত পূরণ সাপেক্ষে তাদের নিবন্ধন দেওয়া হবে। বর্তমানে ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা 48টি। সম্প্রতি আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি সহ আরও কিছু নতুন দল এই গণবিজ্ঞপ্তি জারির পর আবেদন করতে পারবে। এদিকে এনআইডি কার্যক্রম নিজেদের অধীনে রাখতে সরকারকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। বিকেলে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ সংক্রান্ত একটি চিঠি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছেন। সামিট গ্রুপের 191টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। দুদক মহাপরিচালক আখতার হোসেন জানান, দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন আদালত। এছাড়া নাবিল গ্রুপের প্রায় 100 কোটি টাকা ও 39টি জমির দলিল জব্দ করেছে দুদক। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে।
দেশের অন্যতম বড় শিল্পগোষ্ঠী সামিট গ্রুপের অধীনে রয়েছে যোগাযোগ, বাণিজ্য, বিদ্যুৎ এবং শিপিং। এসব খাত থেকে অবৈধ সম্পদ অর্জন ও কোটি কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগের প্রমাণ পাওয়ায় সামিট গ্রুপের 191টি ব্যাংকের সঞ্চয়ী, এফডিআর ও অন্য হিসাবগুলোতে প্রায় 42 কোটি টাকা অবরুদ্ধ করার আদেশ দেয় আদালত। এছাড়াও আলোচিত ব্যবসা প্রতিষ্ঠান নাবিল গ্রুপের 73টি ব্যাংক হিসেবে প্রায় 100 কোটি টাকা ও 39টি জমির দলিল জব্দ করা হয়েছে। দুদকের আবেদনের প্রেক্ষিতে নাবিল গ্রুপের 73টি ব্যাংক হিসাবে 98 কোটি টাকা ও সামিট গ্রুপের 191টি ব্যাংক হিসাবে 41 কোটি টাকা অবরুদ্ধ করার নির্দেশ পাওয়া গেছে। এদিকে ঢাকা 19 আসনের সংসদ সদস্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এনামুর রহমানের 5টি ব্যাংক হিসেবে 13 কোটি টাকা অবৈধ লেনদেন ও 7 কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পাওয়ায় মামলা করেছে দুদক। এছাড়াও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের 102 কোটি টাকা ও 957 বিঘা জমি জব্দের আদেশ দিয়েছে আদালত। মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ সংগঠনের অপরাধ প্রমাণিত হয় মামলার রুজু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এনামুর রহমানের স্ত্রী রৌশন আক্তার চৌধুরীর নামে 28 কোটি 26 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ পাওয়া যায়। এই কারণে তার প্রতি দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26(1) ধারা অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর উত্তরায় জুলাই গণহত্যার মামলায় ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিক সহ 9 জনের তদন্ত প্রতিবেদন 12 মার্চের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এর আগে সকালে সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ 5 জনকে ট্রাইব্যুনাল হাজির করা হয় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে, আর সাবেক ওসি জাবেদ ইকবাল সহ 5 জনকে কাশিমপুর কারাগার থেকে আনা হয়। আতিকুল ইসলাম ছাড়া বাকিরা হলেন উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শাহিনুর মিয়া, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী রবিন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন মণ্ডল, উত্তরা 6 নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি বশির উদ্দিন, মহানগর উত্তরের 1 নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন রুবেল। তাদের বিরুদ্ধে জুলাই আগস্ট গণহত্যার সময় সরাসরি অংশগ্রহণ সহ নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। ট্রিপল মার্ডারের ঘটনায় মাদারীপুরের খোয়াজপুরে এখনও থমথমে অবস্থা। ঘটনার পর থেকে পুরুষ শূন্য এলাকা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। হত্যার ঘটনায় নিহত সাইফুলের মা সুফিয়া বেগম সদর থানায় মামলা করেছেন। গ্রেফতার করা হয়েছে 3 জনকে। মাদারীপুর প্রতিনিধি নজরুল ইসলাম পলাশের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে আছে খোয়াজপুরের পরিবেশ। বাড়িঘর পুড়িয়ে দেয়ায় নিহতের স্বজনরা এখন আশ্রয়হীন। নির্মম সেই হত্যাকাণ্ডের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়ছেন তারা। আমার স্বামী আর আমার বাসুর আতাবু সর্দারকে মাইরা ফেলাইছে, আর আমার বাসুর সেও আহত না থাকার মতো নেই, আর একটা ছোট ভাই পলাশ তারও মাইরা ফেলাইছে। আমার ছেলের খারাপ করার লেগে অনেক চেষ্টা করছে, আমার ছেলে ওই পথে আড়ে নেই দেখে আমার ছেলের মেরে লাইছে। এই ডেজারের ব্যবসা করে আমার ভাই পুত্রের এই খুন করে লাইছে সবাই। সকালে নিহত সাইফুলের মা সুফিয়া বেগম 49 জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত শতাধিক জনের বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় মামলা করেন। পুলিশ জানায় কীর্তিনাশা নদীতে বালু তোলা নিয়ে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল সর্দারের সাথে গ্রামের শাহজাহান মোল্লার বিরোধ চলছিল। এরই জেরে শনিবার শাহজাহানের সমর্থকদের হামলায় সাইফুল ও তার ভাই আতাউর সহ 3 জন নিহত হন। ডেজার্ট এবং ডেজার্টের লাইন নেওয়া এবং স্থানীয় যে আধিপত্য এই বিষয় নিয়েই এই ঘটনা ঘটেছে। এবং আপনারা জানেন এই মামলার যে এজামিন আসামি হোসেন সত্যি, তাকে বিগত সময়ে 2024 সালের ফেব্রুয়ারি মাসে কিন্তু হাতুড়ি পিটা করে পা ভেঙে দেওয়া হয়। এই বালু ব্যবসা নিয়ে সেই সময় ঘটনা ঘটেছিল। হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বাণিজ্য সংবাদ। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সঙ্গে একযোগে কাজ করার কথা জানিয়েছেন ডিএসই চেয়ারম্যান মুমিনুল ইসলাম। রোববার রাজধানীতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সঙ্গে স্টেক হোল্ডারদের বৈঠক শেষে এ কথা জানান ডিএসই চেয়ারম্যান। বিএসইসি ভবনে বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলে এই বৈঠক। এ সময় বিএসইসিতে গত কয়েকদিনে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, বিএসইসিকে শক্ত হাতে হাল ধরতে হবে। এই সংকটের সুযোগ দিয়ে
যাতে কোনো মিসক্রিয়েন্ট কোনো ধরনের অঘটন ঘটানোর সুযোগ না পায়, এই জন্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগং স্টক এক্সচেঞ্জে যে মার্কেট মনিটরিং অ্যান্ড সার্ভেইলেন্সের কার্যক্রম আছে সেটাকে জোরদার করা হয়েছে। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে। চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপার লড়াইয়ে 252 রানের টার্গেটে ব্যাট করছে ভারত। আমার আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে। এবারের ঈদুল ফিতরে ঘরমুখী মানুষের যাত্রায় বাস ট্রেনে ভাড়া নিয়ে নৈরাজ্য প্রতিরোধে কাজ করবে রেল ও সড়ক মন্ত্রণালয়ের বিশেষ টিম। চাঁদাবাজি ও ডাকাতি প্রতিরোধে মহাসড়কগুলোতে কাজ করবে হাইওয়ে পুলিশ। হয়রানিমুক্ত যাত্রা নিশ্চিতে গণমাধ্যমকে এসব তথ্য জানান উপদেষ্টা ফজলুল কবির খান। এছাড়া মহাসড়কের বাইরে 2 ও 3 হুইলার রাখার নির্দেশনা ছাড়া মোটরসাইকেলে হেলমেট ছাড়া চালক এবং যাত্রীর ক্ষেত্রেও নেওয়া হবে কঠোর ব্যবস্থা। মন্ত্রণালয় থেকে সড়ক বিভাগ থেকে এবং ওই যে রেলের থেকে আমরা ভিজিলেন্স টিম থাকবে, আমরা নিজেরাও যাবো। ড্রাইভার তো হেলমেট পরবে এবং প্রত্যেকটা যাত্রীকেও হেলমেট পরতে হবে। তো এই জন্য আমরা ওইটার উপরে জোর দিচ্ছি যে হেলমেট, এবং হেলমেট যদি হেলমেট না পরা অবস্থায় যদি যাত্রীকেও পাওয়া যায় তাহলে কিন্তু আমরা সেটাকে করবো। ওই যে মোবাইল কোর্টের মাধ্যমে এগুলো মোবাইল কোর্ট পরিচালনা করা হবে, এগুলো আমরা দেখব। জমে উঠেছে রাজধানীর অভিজাত এলাকা গুলশান বনানীর ইফতার বাজার। মুখরোচক খাবারের লোভনীয় স্বাদ এবং আয়োজনে ভিন্নতা আনতে এসব ইফতার সামগ্রী কিনছেন ক্রেতারা। মানিক শিকদারের রিপোর্ট। সারাদিন রোজার পর পরিবারের সবাই মিলেমিশে ইফতার শুধু ধর্মের মধ্যেই সীমাবদ্ধ নেই, সংস্কৃতির অংশ হয়েও দাঁড়িয়েছে। তাই তো ঘরে তৈরি ইফতারির পাশাপাশি বৈচিত্র্যের স্বাদ খোঁজেন রোজাদাররা। প্রথমত অবশ্যই প্রায়োরিটি পাবে হচ্ছে ধর্মটা, তারপরে সংস্কৃতি। রোজার সময় এগুলা কেনা হয় আর এখানকার খাবারও ভালো। রাজধানীর অভিজাত এলাকা গুলশান বনানীর হোটেল রেস্তোরাঁয় ইফতারের অস্থায়ী বিক্রয় কেন্দ্রে ছুটে আসেন অনেকেই। তা ঘুরে ঘুরে দেখি কোনটা ভালো লাগে, মাঝে মাঝে এখানে আসা হয় আর কি। এই ধরনের জায়গায় আসলে যেটা হয় তাদের কাছে খুব ভ্যারাইটিস ফুডগুলো থাকে, খুব ইজিলি নিয়ে যাওয়া যায়। কোয়ালিটিটা মেনটেন করার জন্য আমাদের স্পেশালিস্ট শেফ আছে। বিভিন্ন ধরনের কাবাবের পাশাপাশি হালিম জিলাপির চাহিদা তুঙ্গে। চিকেন রেশমি আছে, চিকেন বারবিকিউ লেগ, চিকেন তান্দুরি। আমাদের এখানে শর্মা থাকে, জালি কাবাব থাকে, চিকেন ফ্রাই থাকে। আমাদের ইফতারটা মূলত সুলভ মূল্যে, আপনি অন্যান্য যে কোনো প্লেসের তুলনায় আমাদের প্রাইসটা কিন্তু অনেকটাই কম। স্বাদের বৈচিত্র্যের সাথে সাথে খাবারের গুণগত মান নিয়েও সচেতন ক্রেতা বিক্রেতারা। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল দেশ। 6 মাসের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের। মাগুরায় ধর্ষকদের পক্ষে দাঁড়াননি আইনজীবীরা। 15 দিনে তদন্ত শেষ করতে হবে বললেন আইন উপদেষ্টা। রাজধানীতে পুলিশের অক্সিলারি ফোর্স নিয়োগের সিদ্ধান্ত, যথাযথ নিয়ন্ত্রণে সুফল পাওয়ার আশা। সংস্কার নিয়ে ঐকমত্যে কমিশনের প্রশ্নোত্তর পদ্ধতি সময়োপযোগী নয়, নির্বাচন দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা। ফ্যাসিস্ট পতনের পর জনপ্রশাসনে ব্যাপক রদবদল, নিরপরাধ কেউ আসছে না শাস্তির আওতায়। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে, সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে।